স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে রয়েছে জাহিদুল বাশার এবং আমি তাসনিমে জান্নাত। অর্থে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর মিঠামইন সফরকাল, সেনানিবাস উদ্বোধন, বিকেলে জনসভায় ভাষণ, রাষ্ট্রপতির আতিথেয়তা। গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাড়ি কেনার অভিযোগ তদন্তে হাইকোর্টের নির্দেশ, 4 মাসে দুদকের প্রতিবেদন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নথিভুক্ত। আদালত থেকে ছিনিয়ে নেওয়ার 3 মাস পরও ধরাছোঁয়ার বাইরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি, শনাক্তের চেষ্টায় পুলিশ। এবং 3 দিনের বাংলাদেশ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, 45 বছর পর বিকেলে ঢাকায় দূতাবাস উদ্বোধন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কাল কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। বিকেলে যোগ দেবেন আওয়ামী লীগের জনসভায়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার সহ সব ব্যবস্থা নিয়েছে প্রশাসন। 25 বছর পর দ্বিতীয়বার হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাওর পাড়ের মানুষের মনে উৎসবের আমেজ। সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে অবহেলিত হাওড়াঞ্চল। ব্যাপক পরিবর্তন এসেছে সড়ক যোগাযোগ ব্যবস্থায়। হাওরের মানুষ তাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানোর অপেক্ষায়। খুব পূর্তি বউ বাচ্চা নিয়ে আমরা ফেরত হব, আমরা আল্লাহ একবার দেখা। এখন প্রধানমন্ত্রীর দেখবার আমরা খুব আনন্দ, খুব লাগছে। উচ্চ রাস্তা হয়েছে, আমাদের সাবমার্স রাস্তা হয়েছে, আমাদের ভাটা এলাকা প্রভূত উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার এই উন্নয়নগুলো আমাদের এখন করেছেন। মঙ্গলবার সকাল 10টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধনের পর মিঠামইনের কামালপুর গ্রামে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী। হাওরের দেশি মাছ ও জেলার বিখ্যাত অষ্টগ্রামের পনির দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির ছেলে, স্থানীয় সংসদ সদস্য। 25 বছর আগে কি দেখে গিয়েছিলেন আর উনি আমাদেরকে কি করে দিয়েছেন, এইটাই আমরা ওনাকে দেখাবো। ওনাকে আশাকে কেন্দ্র করে হাওর একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা জোরদার সহ সব প্রস্তুতি নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কিশোরগঞ্জ জেলা সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সকল দপ্তর সংস্থা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ সহ আমরা সকলে মিলে সভা করেছি আর নিরাপত্তাজনিত সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিঠামইনের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যেমনটা বলছিলাম, কিশোরগঞ্জের মিঠামইনে কাল প্রধানমন্ত্রীর জনসভা ও সেনানিবাস উদ্বোধন। সেখানকার প্রস্তুতি নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সেখানে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা জোরদারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, আগামীকাল প্রধানমন্ত্রী আসার আগে আজকে কিন্তু মহামান্য রাষ্ট্রপতিও আসবেন। এটি রাষ্ট্রপতির সংসদীয় আসন, যদিও এখন আর তিনি এমপি নন, তবে এখান থেকে তিনি 7-8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিশোরগঞ্জের যে সবচেয়ে বড় সংসদীয় আসন ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, এই হাওর অঞ্চলের 3টি বড় উপজেলাকে কেন্দ্র করে সেই সংসদীয় আসনে এখন রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমদ তৌফিক সংসদ সদস্য হিসেবে আছেন কিশোরগঞ্জ 4-এর। তো আমরা জানতে পেরেছি যে আজকে বেলা 3টায় মহামান্য রাষ্ট্রপতি আসবেন এবং আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন প্রায় 2 যুগ পরে। 2 যুগ আগে তিনি এখানে এসেছিলেন মিঠামইনে, তখন এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক ছিল। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক পাল্টে গেছে। তো প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মূলত প্রধানমন্ত্রী আসবেন এখানে যে মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস করা হয়েছে, এটি আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এটি হচ্ছে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল কর্মসূচির অংশ এবং এরপরে তিনি মহামান্য রাষ্ট্রপতির বাসায় মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনেই দেখা যাচ্ছে যে
মিঠামইনের হেলিপ্যাড মাঠ, এই হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের একটি জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন বিকেলে। তো এখানে আছেন স্থানীয় সংসদ সদস্য, তার মুখে আমরা এই কর্মসূচির বিস্তারিত জানতে চাই। আমরা এখন দেব রিজওয়ান আহমেদ তৌফিকের কাছে। প্রধানমন্ত্রী আসলে তার বক্তব্যে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর বক্তব্যে, সেটা আমাদেরকে একটু জানাবেন। কালকে উনি আমাদের মাঝে 10টায় উনি আসবেন। প্রথমে এসেই উনি এখানে একটা নতুন ক্যান্টনমেন্ট হয়েছে সেটার উদ্বোধন করবেন এবং সেই ক্যান্টনমেন্টের নামকরণ হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস। এটা উদ্বোধনের পরে উনি চলে আসবেন মহামান্যর বাড়িতে। আজকে মহামান্য চলে আসবেন মিঠামইনে, কালকে ওনার বাড়িতে মহামান্য মাননীয় প্রধানমন্ত্রীকে রিসিভ করবেন, ওখানেই উনি রেস্ট নেবেন এবং দুপুরের লাঞ্চ ওখানে বাড়িতে ওনার মহামান্যর সাথে করবেন। করার পর উনি এই সভাস্থলে আসবেন এবং এই সভাস্থলে এসে উনি বক্তব্য রাখবেন। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিবে, আগামী নির্বাচনকে নিয়ে আমরা কিভাবে কাজ করব এই সকল বিষয় নিয়ে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিবেন। শুনছিলেন যে স্থানীয় সংসদ সদস্য বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এখানে নির্বাচনের প্রসঙ্গটিও আসবে। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখন যে দেশব্যাপী সফর করছেন, বিশেষ করে জেলা সফর দিয়ে শুরু করেছিলেন, সেটিরই অংশ হিসেবে কিন্তু আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 2 যুগ পরে এই হাওর অঞ্চলে আসবেন। হাওর অঞ্চলের ইটনাষ্টগ্রাম মিঠামইনে আসবেন এবং ওই যে উন্নয়ন যে ক্যান্টনমেন্টটি উদ্বোধন করার কথা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস, সেটি উদ্বোধনের পর তিনি এখানে যে জনসভা আসবেন, সেই জনসভায় কিন্তু আগামী নির্বাচনের প্রসঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলবেন এবং নির্বাচনে বিগত দিনের মতো আওয়ামী লীগের এবং নৌকার পাশে যেন মানুষের সমর্থন থাকে সেই বিষয়ে কিন্তু তিনি উদাত্ত আহ্বান জানিয়ে যাবেন এবং মানুষের সমর্থন চাইবেন। গত 15 বছরে যে উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে, যে উন্নয়নের গতিশীলতা আনা হয়েছে, সেই গতিশীলতা যেন অব্যাহত থাকে, এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী তার প্রতিটি জনসভায় মানুষের সমর্থন চান। শুধু মিঠামইনবাসীর উদ্দেশ্য নয়, মিঠামইনের এই জনসভা কেন্দ্র করে তিনি দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু একই রকম আহ্বান জানাবেন। পাশাপাশি বিগত দিনে যে উন্নয়নের চিত্র, সেই উন্নয়নের চিত্র তুলে ধরবেন, আগামীতে কি ভাবনা সেই বিষয়টিও কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে আসবে। পাশাপাশি এখানে যে সড়কটি করা হয়েছিল অল ওয়েদার সড়ক, এই হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্য, এরপরে আরেকটি গত কয়েকদিন আগে যে একনেকে পাশ হয়েছে যে এখানে উড়াল সেতু করা হবে, দীর্ঘ উড়াল সেতু করা হবে, যেখানে এই হাওর অঞ্চলের কানেক্টিভিটিকে আরও সমৃদ্ধ করার জন্য, সেই প্রসঙ্গও কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্যে আসবে এবং এটিও কিন্তু হাওরবাসীর জন্য একটি উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আখ্যায়িত করবেন, এরকম আমরা ধারণা পেয়েছি। তো আগামীকালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি একজন প্রধানমন্ত্রী এবং একজন রাষ্ট্রপতি যেখানে আসবেন, সেখানে প্রস্তুতি কিন্তু আসলে সঙ্গত কারণে অনেক মজবুত হয় এবং নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আমরা দেখেছি যে এখানে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিপুল সংখ্যক উপস্থিতি এখানে দেখা যাচ্ছে এবং সাদা পোশাকের পুলিশও আছে। পাশাপাশি আগামীকাল প্রধানমন্ত্রী আসার আগেও কিন্তু এখানে পিজিআর এর যে সদস্যরা তো থাকবেন, আজকেও কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যেহেতু আসবেন কিছুক্ষণ পরেই, সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে সম্পন্ন, অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থাটি অটুট রাখা হয়েছে এবং আগামীকালের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ধরনের সব ব্যবস্থায় কিন্তু এখানে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ 4 সংসদীয় আসনের মিঠামইনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি, সেই কর্মসূচির এ পর্যায়ের শেষ খবর। কিশোরগঞ্জ থেকে জানাচ্ছিলেন শাহাদাত স্বপন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিকেলে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানান। সবশেষ গত বছরের 22 আগস্ট তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। গত বছরের 11 জুন হার্টে স্টেন্ট বসানো হয়েছিল খালেদা জিয়ার। হাসপাতালে ভর্তির পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকেরা। দণ্ডিত হয়ে 2018 সালে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা মহামারীর সময় পরিবারের আবেদনে 2020 সালের 25 মার্চ নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। 2021 সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে 6 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়। দেশে পণ্যমূল্য লাগাম ছাড়ালেও সেদিকে মনোযোগ নেই সরকারের, তারা ব্যস্ত খালেদা জিয়ার রাজনীতি নিয়ে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের রাজনীতি নিয়ে সরকারের উদ্গ্রীব হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করে তিনি বলেন, এই সিদ্ধান্ত বেগম জিয়া নিজেই নেবেন এবং সময় হলে রাজনীতিতে ফিরবেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব একথা বলেন। নির্যাতনের মাধ্যমে সরকার টিকে আছে বলে দাবি তার। এ সময় সরকার পতনের হুঁশিয়ারিও দেন মির্জা ফখরুল। তিনি বলেন, দিন দিন নিত্যপণ্যের দাম বাড়ছে, বাড়ি ভাড়া পরিশোধ থেকে সন্তানদের স্কুল কলেজে পাঠানো কষ্টকর হয়ে উঠেছে অভিভাবকদের জন্য, অথচ সরকারের সেদিকে নজর নেই। উন্নয়নের নামে তারা নিজ দলের লোকজনের এবং স্বজনদের উন্নতি করছে। মির্জা ফখরুলের অভিযোগ, সরকারের দুর্নীতির কারণে ব্যাংকগুলো প্রায় শূন্য, রিজার্ভ কমে গেছে। এ নিয়ে কোনো জবাবদিহিতা নেই। রাজনীতি করার ব্যাপারে একেবারে পাগল হয়ে গেলেন। উদ্দেশ্য একেবারেই ভালো না, তাদের উদ্দেশ্য খারাপ। তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়, তারা দেশের মানুষের যে দৃষ্টি তাদেরকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়। অসাংবিধানিক পন্থায় এদেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার মোহনী মিল আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। 2013 সাল থেকে বিএনপি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে চেষ্টা করছে, কিন্তু জনসমর্থন না থাকায় বিএনপির সেই রাজনৈতিক শক্তি নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই হবে। বর্তমান সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে নির্বাচন করার ক্ষেত্রে যদি আরও গ্রহণযোগ্য করার জন্য, আরও ত্রুটিমুক্ত করার জন্য কোনো ভালো পরামর্শ থাকে সেটা দিতে পারেন। সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 4 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুদককে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবী সৈয়দ সায়েদুল হক আব্দুস সোবহানের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার অভিযোগ নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন যুক্ত করে রিট করেন। প্রতিবেদনে অভিযোগ আনা হয়, সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস সোবহান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে $40 লাখ ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। তিনি বিষয়টি নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার HM আলী হাসানের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে অনুযায়ী ব্যবস্থা নেবে। 12 ফেব্রুয়ারি হলের গণরুমে 4.5 ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন প্রথম বর্ষের এক ছাত্রী। বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠিত কমিটি তদন্ত করে। এদিকে হল প্রশাসনের তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন দিয়েছে। রোববার রাতে কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর আহসানুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শামসুল আলমের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। বায়ুদূষণ রোধে রাজধানীর আশেপাশের 5 জেলার অবৈধ ইটভাটা 2 সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে জেলা প্রশাসকদের প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে আদালত সিটি কর্পোরেশনের জমা দেওয়া প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করেছে। আদালত বলেন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের ডাকতেও এখন লজ্জা লাগে। এ পর্যন্ত 6 থেকে 7 বার দূষণ রোধে বিভিন্ন আদেশ দিলেও কোনো কাজ হচ্ছে না বলে ক্ষোভ হাইকোর্টের। এর আগে 2021 সালে হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে 400-র বেশি অবৈধ ইট ভাটা থাকার কথা বলা হয়। পরে উচ্ছেদের পরেও এখনও 200-র বেশি অবৈধ ইট ভাটা রয়েছে বলে জানান রিটকারী। তাই সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের আবারও দূষণ রোধে আদেশ কার্যকর করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে গুলির ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে তার ছেলে আমিনুর রশিদ খান বাদী হয়ে 6 জনের নাম সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে শিবপুর থানায় মামলা দায়ের করেন। এদিকে পুলিশ জানিয়েছে, শনিবার থেকে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। শনিবার ভোরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হবে কাল মঙ্গলবার। এবছর ট্যালেন্ট পুলে 33,000 এবং সাধারণ বৃত্তি পাবে 49,500 জন। এক যুগ পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 30 ডিসেম্বর। ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা করে পাবে। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:30টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। 2009 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর বৃত্তি পরীক্ষা বন্ধ করে সমাপনীর ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। প্রাথমিকের সমাপনী পরীক্ষা বন্ধ হওয়ায় গত বছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের অপ্রাতিষ্ঠানিক খাত অনেক বড়। এই খাতকে গুরুত্ব দিলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। সকালে রাজধানীতে পরিসংখ্যান দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আরও বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের সাথে প্রাতিষ্ঠানিক খাত জড়িত, তাই এই খাতের উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন। এই খাতের সমস্যা নিশ্চিত করতে তথ্য উপাত্ত সংগ্রহের উপর জোর দেন তিনি। বলেন, দেশে মানসম্মত পরিসংখ্যান পেতে দক্ষ জনবল বাড়াতে হবে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, IMF এর ঋণ দেশের অর্থনৈতিক উন্নয়নের সাফল্যের একটি স্বীকৃতি। স্বচ্ছ পরিসংখ্যান তৈরি ও দ্রুত তথ্য সরবরাহ করতে পরিসংখ্যান ব্যুরোর প্রতি আহ্বান জানান তিনি। ইনফর্মাল সেক্টরে যদি ফর্মাল সেক্টর থেকে যে সহায়তা পায় সেগুলো হলো মোস্টলি এনজিওর মাধ্যমে, আর ইদানিং যে মোবাইল ফাইন্যান্সিং ইত্যাদি হয়েছে এই সকল মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে হয়তো এদের থেকে একটা ট্র্যাক করা যায় যে কী জাতীয় রিসোর্স ফ্লো হচ্ছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ এক নারী মারা গেছেন। সকাল 7টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার দুপুরে নারায়ণগঞ্জের রামারবাগ এলাকার একটি বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন আলামিন ও সুখী বেগম দম্পতি। দুপুরে কারখানা থেকে বাসায় ফিরে রান্নার জন্য দিয়াশলাই জ্বালালে বিস্ফোরণ হয় এবং ঘরটিতে আগুন ধরে যায়। এতে আলামিন ও সুখী বেগম সহ আশপাশের ঘরের আরও 3 জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুখী বেগম। শরীরের প্রায় 92% পুড়ে যাওয়ায় স্বামী আলামিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রামের টাইগার পাস এলাকার একটি বাসা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কলোনির কুয়ার পাড়ের ওই বাসাটি থেকে গলিত মরদেহটি উদ্ধার করা হয়। বাসার মালিক জানান, গত মাসের 22 তারিখ নিহত ওই ব্যক্তিসহ 3 জন বাসাটি ভাড়া নেয়। এ সময় তাদের কাছ থেকে নাম, ঠিকানা বা কোনো তথ্য নেওয়া হয়নি। সকালে ওই ঘর থেকে গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। সিএমপি বায়েজিদ জোনের সহকারী কমিশনার বেলায়েত হোসেন জানান, সকাল 9টার দিকে 999 নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে একটি টিন শেড বাসা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তার বাড়ি ঢাকায় বলে জানা গেছে। এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। ফোন করেছেন একজন, তিনি জানিয়েছেন যে এখানে টিনের ঘরের ভিতরে মাছি উঠতেছে এবং গন্ধ পাওয়া যাচ্ছে, রক্ত দেখা যাচ্ছে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে দেখি যে একটা ডেড বডি আছে ভিতরে, ঘরের ভিতরে। তো আমরা এই মুহূর্তে এসেছি এবং সবগুলো বিষয় নিয়ে তদন্ত করতেছি। 3 মাস পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে আদালত থেকে ছিনিয়ে নেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 জঙ্গি। পুলিশের ধারণা, দেশের ভেতর জঙ্গিদের কোনো এক আনসার হাউসে আত্মগোপনে তারা। 3 মাসে একবারও কারো সঙ্গে যোগাযোগ না করে এবং যোগাযোগে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করায় তাদের শনাক্ত করা যাচ্ছে না। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত প্রাঙ্গণ থেকে গত 20 নভেম্বর প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেলকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরে কোতোয়ালি থানায় 20 জনের নাম সহ 41 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
এ পর্যন্ত মেহেদী হাসান অমি, ওমর ফারুক সহ 7 জনকে গ্রেপ্তারের পর ছিনতাইয়ে নেতৃত্ব দেয়া 6 থেকে 7 জনকে শনাক্ত করা গেছে, তবে গ্রেপ্তার করা যায়নি পালিয়ে যাওয়া 2 জঙ্গিকে। বিএনপির জঙ্গি বিরোধী বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি বলছে, ঘটনার পর থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেও শনাক্ত করা যায়নি পলাতক 2 জঙ্গিকে। তবে পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখার সম্পৃক্ততা পাওয়া গেছে। সেই মূলত কারাগারে থাকা জঙ্গি ও ছিনতাইয়ে অংশ নেয়াদের মধ্যে সমন্বয় করেছে। শিখাকে গ্রেপ্তার করতে পারলে হয়তো আমরা অনেক বড় একটা ব্রেক থ্রু করতে পারবো এই মামলার, এবং হয়তো আমরা সোহেল বা তার অপর যে সহযোগী যারা চিনে নিয়েছে তাকেও হয়তো আমরা আইডেন্টিফাই করতে বা তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হব। র‍্যাব বলছে, সময়ের ফ্রেমে বেঁধে খুঁজে বের করা যাবে না জঙ্গিদের। 10 থেকে 15 বছর আত্মগোপনে থাকা ফাঁসির আসামিদের খুঁজে বের করা হয়েছে। আত্মগোপনে থেকেও ভুল করবেই জঙ্গিরা, সেই ভুলের অপেক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী। অচিরেই তাদেরকে আইনে আওতায় আনা সম্ভব হবে, কারণ তাদের লিঙ্কে যারা ছিল অনেককে নজরদারির মধ্যে আনা হয়েছে। দেখা গেল যে কাট আউট পদ্ধতি তারা মেনটেন করে। এই বিষয়গুলোর কারণেই আইন শৃঙ্খলা বাহিনী বা র্যাব ফোর্সেসের অ্যাকচুয়ালি তাদের অবস্থান শনাক্ত করতে আমাদের ডিফিকাল্ট হচ্ছে। দেশে থাকার পরও গ্রেপ্তার করতে না পারা তদন্তকারীদের চরম ব্যর্থতা বলছে অপরাধ বিশ্লেষকেরা। তাদের গাফিলতির কারণে জঙ্গিরা তারা পালিয়ে গেলেন এবং বারবার বলা হচ্ছে তারা বাংলাদেশে আছেন। মানে এই বিষয়গুলো কিন্তু বিভ্রান্তি তৈরি করে। আপনি যখন কোনো একটা কাজ করবেন, বড় ধরনের কাজ, সেটা সুস্পষ্টভাবে করলে সেটা জনমনে একটা আলাদা আস্থা তৈরি করে। ছিনিয়ে নেয়াদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে জঙ্গি নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত এপ্রিলে লেখক হুমায়ুন আজাদ হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড দেয় আদালত। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায়ের বাস্তবায়ন চান স্বজনরা। পরিবার, লেখক ও প্রকাশকরা বলছে, হুমায়ুন আজাদের উপর হামলা ছিল মুক্তবুদ্ধির চর্চার উপর আঘাত। সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এখনও সক্রিয়। 2004 সালে 21-এর বইমেলায় প্রকাশ হয় হুমায়ুন আজাদের উপন্যাস পাকশাদ জামিন সাতবাদ। সে বছরের 27 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে তার উপর হামলা করে জঙ্গিরা। এরপর চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন, পরে গবেষণার জন্য যান জার্মানিতে। সেখানেই মারা যান তিনি। জেএমবি নেতা শায়ক আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের নির্দেশে হামলা হয় হুমায়ুন আজাদের ওপর। গত বছরের এপ্রিলে হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। হুমায়ুন আজাদ হত্যার রায়টা যদি কার্যকর হয়, আমার মনে হয় যে এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে লেখক এবং প্রকাশকদের জন্য, কারণ পরবর্তীতে দেখা গেছে এরকম ঘটনা অনেক ঘটেছে। তো সেটা আমাদের পরিবারের একান্ত চাওয়া যে আব্বার হত্যা মামলার রায় যেহেতু হয়েছে, তো রায়টা যেন কার্যকর হয়ে যায় অতি দ্রুত। হুমায়ুন আজাদের বইয়ের প্রকাশকও ওই সময় হত্যার হুমকি পান। আগামীর প্রকাশক বলেন, মুক্ত চিন্তা বন্ধের উদ্দেশ্যে হামলা করে মৌলবাদীরা, কিন্তু সফল হয়নি তারা। প্রতি বছর তার বই নারী, পাকশাদ জামিন সাতবাদ, ভাষা বিজ্ঞানের উপর ইত্যাদি বইগুলি ব্যাপকভাবে পাঠকের মধ্যে নাড়া দিচ্ছে এবং পাঠক বইগুলি কিনছে। এবং আমি আবারও বলবো যে হুমায়ুন আজাদ আছেন এবং থাকবেন। হুমায়ুন আজাদের 60টি কাব্যগ্রন্থ, 12টি উপন্যাস, 12টি সমালোচনা গ্রন্থ ও 60টি ভাষাবিজ্ঞান বিষয়ক বই রয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রবন্ধের পাঠক বাড়ছে, তাই এবারের 21শে বইমেলায় প্রবন্ধ সংকলন বেরিয়েছে 177টি। প্রকাশকরা জানান, রাজনীতি ও ইতিহাস নির্ভর প্রবন্ধের প্রতি আগ্রহ বেশি পাঠকের। লেখকরা বলছেন, পাঠকের আগ্রহের কথা ভেবে প্রবন্ধের বিষয়বস্তুতে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন তারা। বইমেলায় বাতিঘর প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে মহিউদ্দিন আহমদের নতুন প্রবন্ধের বই রাজনীতির মওলানা, মজলুম জননেতা বিক্ষোভের কারিগর এবং আওয়ামী লীগ বিএনপি কোন পথে। একই প্রকাশন থেকে এসেছে বদরুদ্দিন ওমরের বই বাংলাদেশের অভ্যুদয় প্রথম ও দ্বিতীয় খণ্ড। বইগুলোর প্রতি পাঠকের আগ্রহ তুঙ্গে। নন ফিকশন বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, এটা আমি বুঝি, কারণ এখন অনেকেই নন ফিকশন বই লিখছেন। প্রবীণদের তো একটা আগ্রহ আছেই, তারা অনেকে রাজনীতি করতেন এক সময়,
আর নবীনদেরও এক ধরনের সচেতনতা এবং আগ্রহ আছে। আমাদের এখানে মূলত নন ফিকশন বই বেশি, অনুবাদ আর নন ফিকশন। বেশ কিছু প্রবন্ধ আসছে, তার মধ্যে কয়েকটা শেষও হয়ে গেছে আমাদের। প্রবন্ধের মধ্যে এই বদরুদ্দিন ওমরের একটা বই, মহিউদ্দিন আহমেদের একটা বই, আরও বেশ কয়েকটা আছে। আহমদ মোস্তফা কামালের প্রবন্ধ কতিপয় জ্যোতিচিহ্ন প্রকাশ করেছে পাঠক সমাবেশ। বইটি পাঠকরা সমাদরে গ্রহণ করেছেন বলে জানান প্রকাশক। নিউ জেনারেশন যারা আছেন তারাও এইসব কোয়ালিটির যে বইগুলো বের হচ্ছে তাতে ইন্টারেস্ট শো করছে, সেটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো। কবিতার সময় ছিল একটা 100 গল্প উপন্যাস চলতো, আস্তে আস্তে কিন্তু প্রবন্ধ পাঠক বাড়ছে। লেখক ও প্রকাশকরা জানান, রাজনীতি ও ইতিহাস নির্ভর প্রবন্ধের প্রতি পাঠকের আগ্রহ বাড়ছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা জানতেও আগ্রহী সবাই। তাই জ্যেষ্ঠ সাংবাদিক আশিস সৈকতের বই খবরের ভেতর খবর এর দ্বিতীয় সংস্করণের চাহিদাও ভালো। সমাজে প্রতিনিয়ত বিচিত্র নানা ঘটনা ঘটছে, সেই ঘটনার পেছনে কি লুকিয়ে থাকে সেগুলো দেশের জনগণ হিসেবে, জাতি হিসেবে জানা প্রয়োজন। সেই জন্য তারা এই ধরনের বইগুলোর প্রতি তাদের একটা যোগ এবং চাহিদা বেশি থাকে। তো এই যে পুনঃপ্রকাশিত হচ্ছে, নিশ্চয়ই বই চলছে, নিশ্চয়ই পাঠক আছে। যদি পাঠক না থাকতো তাহলে তো প্রকাশক আর আমার বই প্রকাশ করতেন না। প্রকাশকরা বলছেন, বইমেলায় প্রবন্ধের ভালো কেনা বেচা মননশীল পাঠক সমাজ গড়ে ওঠার ইঙ্গিত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৫ বছর পর বাংলাদেশে আবার চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে লাতিন আমেরিকার দেশটির মিশন উদ্বোধন করা হবে আজ বিকেলেই। 3 দিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো সকাল 8টায় ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সাথে নিয়ে বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করবেন সান্তিয়াগো কাফিয়েরো। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। বৈঠকের পর দুই দেশের মধ্যে ফুটবল এবং কৃষিতে সহযোগিতা সহ 4টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপের সময় বাংলাদেশের প্রতি বিশেষ নজর দেয় আর্জেন্টিনা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, রাজনৈতিক সম্পর্ক দৃঢ় করতে ঢাকায় আবারও দূতাবাস চালুর বিষয়ে চিন্তাভাবনার কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশের বাজারে কিছুটা কমলো স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। 22 ক্যারেটের সবচেয়ে ভালো স্বর্ণের দাম ভরিতে কমেছে 1167 টাকা। এতে 22 ক্যারেট স্বর্ণের নতুন দাম প্রতি ভরি 91,096 টাকা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 21 ক্যারেট স্বর্ণের ভরি 87,058 টাকা, 18 ক্যারেট 74,629 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম হবে 62,201 টাকা। আজ থেকে কার্যকর নতুন দাম। স্বর্ণের দাম কমলে অপরিবর্তিত আছে রূপার দাম। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার দাম 90 টাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এছাড়াও থাকছে নিষেধাজ্ঞার পরেও লক্ষ্মীপুরে জাটকা নিধন, সহায়তা না পেয়ে বাধ্য হয়ে মাছ শিকারের অভিযোগ জেলেদের। শীত শেষেও ঝিনাইদহে কমছে না নিউমোনিয়ার প্রকোপ। 2 মাসেরও কম সময়ে 24 শিশুর মৃত্যু। ঝুঁকিপূর্ণ সেতু, এই সাইনবোর্ড টাঙানো হলেও মানছে না কেউ। চুয়াডাঙ্গায় এমনই সেতু দিয়ে অবাধে চলছে ভারী যানবাহন। এদিকে গোপালগঞ্জে বৌলতলী সেতুর নির্মাণ শেষ না হওয়ায় বিপাকে 20 গ্রামের মানুষ। আর নেত্রকোনা ও শেরপুরে সেতুর অভাবে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হচ্ছে কয়েক লাখ বাসিন্দাকে। 1958 সালে নির্মিত চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের মাথাভাঙা নদীর ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ। সংস্কার করা হলেও তা চলাচলের অনুপযোগী হওয়ায় 1 বছর আগে পাশেই তৈরি করা হয় আরেকটি সেতু। তবেই নতুন সেতুটি উঁচু হওয়ায় ভারী মালামাল নিয়ে ভ্যান, ইজি বাইক সহ বিভিন্ন যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। আমাদের এই ছোট গাড়ি তো পাতলা একদম, যার কারণে আমাদের এটা দিয়ে গেলে মানে চার্জ একটু কম নষ্ট হয়। ওরা এই ভাঙা ব্রিজের ওপর দিয়ে যায়, তার কারণে এটা সহজ রাস্তা। পুরাতন ব্রিজ দিয়ে যাতায়াত করি, মধ্যখানে ভেঙে গেছে, কালভার্ট উঁচু,
ওখানে মানুষের অনেক দুর্ঘটনা ঘটে, উল্টে পড়ে যায়। পাশের যে ক্ষতিগ্রস্ত পুরাতন সেতুতে যেন ভারী যানবাহন চলাচল না করে সেজন্য আমরা ইতিমধ্যেই সাইনবোর্ড টানিয়ে দিয়েছি এবং জনসাধারণকে সচেতন করছি। 2018 সালের ডিসেম্বরে গোপালগঞ্জ সদরের বোলতলী সেতু নির্মাণ শেষ হওয়ার কথা, কিন্তু কয়েক দফায় সময় আর প্রকল্প ব্যয় বাড়িয়ে তা শেষ হলেও দুই পারে সংযোগ সড়ক না থাকায় চলাচলে ভোগান্তি কাটছে না 20 গ্রামের মানুষের। খেয়া পার হয়ে আসতে হচ্ছে, যে মানুষের জন্য চলাচলের বা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, ছাত্রছাত্রী উপর থেকে এই পারে এসে পড়ালেখা করে। দীর্ঘদিন যাবৎ ব্রিজের কাজটাও হচ্ছে না, অসম্পূর্ণভাবে পড়ে আছে। ব্রিজটাকে একটু কাজ করা দরকার, এরকম কোনো পদক্ষেপ আমরা দেখি না। এদিকে সেতুর অভাবে বাঁশের সাঁকোতে নদী পার হতে হচ্ছে নেত্রকোনার দুর্গাপুর ও কেন্দুয়ার 35 গ্রামের বাসিন্দাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে দিব যে এখানে কিভাবে আরও মানুষের যে যোগাযোগের যে উন্নয়নের ক্ষেত্রে কিভাবে এই সাঁকোটাকে সুন্দর করে উন্নয়ন করে ব্রিজ বা অন্যান্য যে মাধ্যম আছে সেভাবে এটাকে আরেকটু ভালো করে মানুষের যাতায়াতকে সহজ করা। এছাড়া শেরপুর সদরের দশানী নদীতে সেতু না থাকায় জেলা সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন 4 গ্রামের বাসিন্দারা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞার পরেও লক্ষ্মীপুরের মেঘনায় চলছে জাটকা নিধন। অভিযান পরিচালনা করে থামানো যাচ্ছে না জাটকা শিকার। এদিকে নিষেধাজ্ঞার সময় বরাদ্দ সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে জাটকা শিকারের কথা জানান জেলেরা। অপরদিকে জনবল সংকটে সঠিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য গেল বছরের 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত 10 ইঞ্চির নিচে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। এই সময় জাটকা আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত করা যাবে না। অথচ লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের 60 নল পর্যন্ত 100 কিলোমিটার এলাকার প্রায় 50টি মাছঘাটে অবাধে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ। অভিযোগ রয়েছে এতে উল্টো সহায়তা করছে প্রশাসনের কেউ কেউ। জেলেরা জাটকা ধরে যাচ্ছে, কিন্তু প্রশাসন এটার কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযান হেরা করুক, আইন সরকার যেটা যদি অমান্য করি আমাকে হাজত জেল দেব, টাকা কেন জরিমানা করে, কেন নৌকা দুনিয়া আটকে রাইকে আমাকে নাও দুম দেয় না। জেলেদের অভিযোগ নিষেধাজ্ঞার সময় বরাদ্দকৃত সহায়তা পাচ্ছেন না তারা, তাই বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করেন। জেলেরা বাধ্য হয় জীবিকার কারণে পেটের ক্ষুধাতে গাঙ্গে যায় মাছ ধরতে। প্রকৃত জেলেরা সেই সুবিধা না পাওয়ার কারণেই নদীতে যে এই সরকারের ছোট মাছ ধরার যে নিষেধ আছে তারপরও জেলেরা পেটের দায়ে ধরে। জাটকা নিধনের কথা স্বীকার করে মৎস্য কর্মকর্তা বলছেন জনবল সংকটে সঠিকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আমাদের কোস্টগার্ড নৌ পুলিশের সহায়তায় আমরা নিয়মিত এই জাটকা সংরক্ষণের জন্য আমরা অভিযান পরিচালনা এবং কার্যক্রম গ্রহণ করে থাকি। জেলায় প্রায় 62,000 জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত শেষ হলেও ঝিনাইদহে এখনো কমছে না শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। জেলা সদর হাসপাতাল ও সরকারি শিশু হাসপাতালের ওয়ার্ডে ঠাঁই হচ্ছে না রোগীর। সদর হাসপাতালের তথ্য অনুযায়ী গেল জানুয়ারিতে এই নিউমোনিয়ায় মারা গেছে 14 শিশু, আর ফেব্রুয়ারির 26 তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। এবছর শীতের শুরুতেই শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় ঝিনাইদহে। 250 বেডের সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 8টি বেড থাকলেও সংকট মোকাবেলায় তা বাড়িয়ে 70টি করা হয়েছে। তবে মাত্র একজন চিকিৎসক থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আজকে 4 বার ডায়রিয়া হয়েছে, বড় ডাক্তার এসে আবার উনি ভর্তি করে আবার থেকে গেল। আজ 4 দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি, আমার বাচ্চা সুস্থ হচ্ছে না। বেড নেই, বেড অনেক অল্প, যার কারণে সবাই ফ্লোরে থেকে চিকিৎসা নিচ্ছে। এখানে পর্যাপ্ত জায়গা এবং ডাক্তার, নার্স, স্টাফ এগুলোর যথেষ্ট সংকট আছে। হাসপাতালের আউটডোরে প্রতিদিন চিকিৎসা দেওয়া হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত প্রায় 400 শিশুকে। গড়ে প্রতিদিন ভর্তি হচ্ছে 35 থেকে 40 জন। বর্তমানে শিশু ওয়ার্ডে চিকিৎসা চলছে 120 জনের। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া এবং নিউমোনিয়ার সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন শিশু ভর্তি হচ্ছে। সীমিত জনবল নিয়ে এই বিপুল সংখ্যক রোগীর সার্ভিস দিতে আমরা হিমশিম খাচ্ছি। এদিকে জেলা সরকারি শিশু হাসপাতালে বেড আছে 25টি, সেখানেও ভর্তি আছে 48 থেকে 50 জন। বেড না থাকায় মেঝেতে রেখেও
শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জে কামারখন্দে পালিত হল ১৩তম লালন স্মরণ উৎসব। উপজেলার শাহবাজপুর গ্রামে লালন ভক্ত মোহাম্মদ সাধুর ৪০তম তিরোধানের দিবস উপলক্ষে আলেক শহর লালন চর্চা ও গবেষণা কেন্দ্র এই উৎসবের আয়োজন করে। রোববার এই আয়োজনের উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না। পরে রাতভর চলে উৎসব। এতে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে সিরাজগঞ্জে জড়ো হন ভক্ত শিল্পীরা। ভেদাভেদ নয়, মানুষে মানুষের সম্পর্ক আত্মিক বন্ধনে আবদ্ধ হওয়াই লালনের চেতনা। সাধু ভক্তদের কণ্ঠে লালনের এই চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। সাইজির ঐশী বাণী, মহৎ বাণী, এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান। এখানে হিংসা, ঘৃণা, নিন্দা কিছু থাকবে না, থাকবে শুধু মানবতা। মৌলভীবাজারে প্রথমবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চা জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি উৎসব। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল ও নাইজেরিয়ার প্রতিনিধিরা। চা বাগানের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যেই এই আয়োজন। চা জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে, কিন্তু চর্চার অভাবে তা হারাতে বসেছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে উৎসবের আয়োজন করেছে চা জনগোষ্ঠী। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে বসে মিলন মেলা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। যোগ দেয় ভারত, নেপাল ও নাইজেরিয়া। অংশ নিয়েছে প্রায় ৯০টি চা জনগোষ্ঠীর সদস্যরা। অত্যন্ত ভালো লাগতেছে যে আমরা আজ নিজের ভাষা, নিজের সংস্কৃতি উপস্থাপনা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ঝুমর নাচ করছি আমরা, প্রতি বছর চাই এই নাচ গান চলুক, এরকম অনুষ্ঠান হোক। আয়োজকরা জানান, দেশের ১৬৭টি চা বাগানে প্রায় ১২৫ জনগোষ্ঠীর বাস। তাদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। আমাদের ইচ্ছা যে প্রতি বছর আমরা এই যে ভাষা ও সংস্কৃতি উৎসব করব, যাতে চা বাগানের যে বিলুপ্তপ্রায় ভাষাগুলো আছে এবং বিলুপ্তপ্রায় যে সংস্কৃতিগুলো আছে, এই সংস্কৃতিগুলো যাতে রক্ষা হয়, দুদেশের সম্পর্ক আরও ভালো থাকে এবং এই ভাষা জনগোষ্ঠীর মানুষ, বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর মানুষ তাদের ভাষার মধ্যে যাতে বাঁচতে পারে, তারও ব্যবস্থার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব। দিনব্যাপী উৎসবে ছিল নাচ, গান ও খেলাধুলার আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটোভুক্ত দেশের পারমাণবিক সক্ষমতার কারণে চুক্তি থেকে সরেছে রাশিয়া, সাক্ষাৎকারে পুতিন। আর কয়েক ঘন্টা পরে ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা। দৌড়ে এগিয়ে পিএসজির মেসি, এমবাপ্পে। অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা। রোববার জর্ডানের আকাবায় এক বিরল বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই কথা জানান তারা। বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে উত্তেজনা কমানো এবং সহিংসতা রোধে ঘনিষ্ঠভাবে কাজ করবে দুই পক্ষ। এছাড়া আগামী ৬ মাস নতুন বসতি স্থাপনের অনুমোদন বন্ধেরও প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। এই সমঝোতাকে দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার দিকে বড় অগ্রগতি হিসেবে ব্যাখ্যা করেছে যুক্তরাষ্ট্র, মিশর ও জর্ডান। আগামী মাসে মিশরের শার্ম আল শেখে আবারও দেখা করতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষ। এর আগে পশ্চিম তীরে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত হয়, যার জেরে ইসরায়েলিদের হাতে প্রাণ হারান অন্তত একজন এবং আহত হন অজ্ঞাত কয়েকজন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটোর অন্য দেশগুলোর পারমাণবিক সক্ষমতার কারণে নিউ স্টার্ট চুক্তি থেকে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। রোববার এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল মোস্কালোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ১ বছরের বেশি সময় ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শান্তি আলোচনার বিষয়ে এখনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কোনো পক্ষই। ইউক্রেন যুদ্ধের 1 বছর হওয়ার প্রাক্কালে এক ভাষণে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এর কারণ হিসেবে পুতিন বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়,
ন্যাটোর অন্য দেশগুলোর পারমাণবিক সক্ষমতার কারণে নিউ স্টার্ট চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, ন্যাটোর সদস্য দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার লক্ষ্য স্থির করেছে। যখন নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর মূল লক্ষ্য আমাদের কৌশলগত পরাজয় ঘটানো এবং আমাদের জনগণকে কষ্ট দেয়া, তখন আমরা কিভাবে তাদের পারমাণবিক সক্ষমতা উপেক্ষা করতে পারি? ইউক্রেনে তারা কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়েছে, এটা তাদের যুদ্ধে অংশ নেয়ারই শামিল। পশ্চিমারা সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং এর মৌলিক অংশ রুশ ফেডারেশনকে ভেঙে দিতে চায় বলেও জানান পুতিন। এদিকে ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার জেনারেল মোস্কালোভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, যদিও এই পদক্ষেপের কারণ উল্লেখ করা হয়নি। এদিকে ইউক্রেনের রুশ আগ্রাসনের 1 বছর উপলক্ষে রোববার ইতালির রোমে প্রতিবাদ সমাবেশ করেছে কয়েকশো ইউক্রেনীয়। এছাড়া স্পেনের মাদ্রিদে মিছিল সমাবেশের আয়োজন করা হয়। ইউক্রেন সংঘাতে রাশিয়াকে চীন প্রাণঘাতী অস্ত্র সহায়তা দিলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের পর এবার চীনের 12 দফা শান্তি প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জার্মানি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরানের কোম শহরে কয়েকশো স্কুল ছাত্রীকে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এলাকায় নারী শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ইউনেস পানাহি। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত কোম শহরে গত নভেম্বরের শেষ সময় থেকে স্কুল ছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য আসতে শুরু করে। আক্রান্ত স্কুল ছাত্রীদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, বেশ কিছু শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর দেখা গেছে কিছু ব্যক্তি চেয়েছিল মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাক। তবে এই ঘটনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি পানাহি। বিষ প্রয়োগের সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। ইতালির উপকূলীয় কালাব্রিয়া অঞ্চলে জাহাজ ডুবে 59 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে। জীবিত উদ্ধার 81 জনের মধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে 20 জনকে। রোববার দেশটির দক্ষিণ কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটনের কাছে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জাহাজটিতে 1.5 শতাধিক মানুষ ছিলেন। ইরান, পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকরা ছিলেন এতে। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ভেঙে গেছে বলে জানানো হয়েছে। ওই সময় সমুদ্র উত্তাল ছিল, তবে জাহাজটি কোন জায়গা থেকে যাত্রা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। আর কয়েক ঘন্টা পরেই জানা যাবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। দৌড়ে এগিয়ে আছেন পিএসজির 2 সতীর্থ মেসি ও এমবাপ্পে। সেরা কোচের তালিকায় আছেন স্কালোনি, আনচেলত্তি এবং গার্দিওলা। প্যারিসে বাংলাদেশ সময় রাত 2টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দেয়া হবে পুরস্কার। লড়াইয়ে 3 জন, মেসি, এমবাপ্পে ও বেনজেমার মধ্যে কার হাতে উঠবে ফিফা দ্য বেস্ট? জবাব মিলবে প্যারিসের জমকালো অনুষ্ঠানে। আর্জেন্টিনাকে 36 বছর পর বিশ্বকাপ এনে দেয়া মেসিকে ফেভারিট মানছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্বকাপ জেতার কারণে লিওনেল মেসির হাতে শিরোপা ওঠার সম্ভাবনা দেখছেন কিংবদন্তি ডাচ ফুটবলার রুদ খুলিত। এরপরে রেখেছেন এমবাপ্পেকে। ফ্রান্স বিশ্বকাপ জিতলে এমবাপ্পে হতেন ফেভারিট। 1966 সালে জিও ফার্স্টের পর প্রথম খেলোয়াড় হিসেবে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করেছেন গোল্ডেন বুট। দুর্দান্ত পারফরমেন্সে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ফরাসি তারকা। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও রিয়ালের জার্সিতে বছর জুড়ে স্পটলাইটে ছিলেন আরেক ফ্রেঞ্চম্যান বেনজেমা। ব্যালন ডিওর জিতলেও বর্ষসেরা হওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে তিনি। সেরা কোচের ক্যাটাগরিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনির সাথে আছেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। এমিলিয়ানো মার্তিনেজ। মনোনীত বাকি দুজন থিবো কোর্তোয়া ও ইয়াসিন বোনো। নারীদের বিভাগে ব্যালন ডিওর ও ফিফা বর্ষসেরা পুরস্কার জয়ী অ্যালেক্সিয়া পুতেয়াস আছেন সংক্ষিপ্ত তালিকায়। অপর দুজন হলেন ইংলিশ ফরওয়ার্ড বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মর্গান। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
লিগ ওয়ানে নেইমারবিহীন ম্যাচে মেসি এমবাপ্পের নৈপুণ্যে মার্সেইকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ১ গোল করে ক্লাব ক্যারিয়ারে অনন্য এক মাইল ফলক ছুঁয়েছেন লিওনেল মেসি। এদিকে লা লিগায় টানা ৭ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পেল বার্সেলোনা। আলমেরিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে জাভির দল। মার্সেইর মাঠে বিশ্বকাপের দুই প্রতিদ্বন্দ্বীর দুর্দান্ত জুটি দেখল ফুটবল প্রেমীরা। প্রথমার্ধের ২৯ মিনিটে এমবাপ্পের পাস থেকে পিএসজির লিড দ্বিগুণ করে দারুণ এক মাইল ফলক গড়েছেন লিওনেল মেসি। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৭০০তম গোল। এর মধ্যে বার্সেলোনার জার্সিতে ৬৭২টি আর ফরাসিদের হয়ে গোল করেছেন ২৮টি। তার চেয়ে ৯ গোল বেশি করে তালিকার শীর্ষে আছেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। এর ৪ মিনিট আগে আর্জেন্টাইন অধিনায়কের বাড়ানো বলেই পারিসিয়ানদের এগিয়ে নেন এমবাপ্পে। বিরতির পর জোড়াপূর্ণ করেন ফরাসি তারকা। সে গোলেও অবদান মেসির। তাতে ফ্রেঞ্চ কাপে মার্সেইর কাছে হারের প্রতিশোধ নিল পিএসজি। নেইমারবিহীন ম্যাচে জিতে পয়েন্ট ব্যবধানও বাড়িয়েছে গালতিয়ের দল। এদিকে ম্যান ইউনাইটেডের কাছে ইউরোপা লিগে হারের ধাক্কা না কাটতেই লা লিগায় হারল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক খেলেও ফরোয়ার্ডদের দুর্বলতায় সুযোগ হারিয়েছে কাতালানরা। বিপরীতে ২৪ মিনিটে বিলাল তুরের গোলে লিড নেয় আলমেরিয়া। ৭২ ভাগ বল দখলে রেখেও গোল শোধ করতে পারেনি বার্সা। তবে হেরেও ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, ৭ পয়েন্ট পিছিয়ে ২-এ রিয়াল মাদ্রিদ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি-20 বিশ্বকাপ অস্ট্রেলিয়ার দখলে। ফাইনালে সাউথ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জয় অজিদের। কেপটাউনে ১৫৭ রানের টার্গেটে ১৩৭ করেছে প্রোটিয়ারা। এই নিয়ে ষষ্ঠবার টি-20 বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট সেরা অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার। রেকর্ড ৫ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার প্রথম ফাইনাল। স্বাগতিক বলেই গ্যালারির সমর্থন প্রোটিয়া মেয়েদের শক্তি। অজিদের উদ্বোধনী জুটি খুব বেশি বড় হতে দেয়নি সাউথ আফ্রিকা। পঞ্চম ওভারে অ্যালিসা হিলি ফেরেন ১৮ রান করে। অ্যাশলে গার্ডনারকে নিয়ে দলের সংগ্রহ বাড়িয়েছেন বেথ মুনি। ওভার প্রতি প্রায় ৮-এর কাছে রান উঠেছে এই সময়। গার্ডনার ২৯ করে আউট। হ্যারিস ও অধিনায়ক ম্যাগ ল্যানিংকে অল্পতে ফিরিয়ে রানের গতি কমিয়েছে প্রোটিয়ারা। এক প্রান্ত আগলে বেথ মুনির 50। তার ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে চ্যালেঞ্জিং টোটাল অস্ট্রেলিয়ার। মন্থর ব্যাটিংয়ে ম্যাচ কঠিন করেছে সাউথ আফ্রিকা। ওপেনার তাজমিন ব্রিডস ও মারিজেন ক্যাপকে অল্পতে ফিরিয়ে নিয়ন্ত্রণ নেয় অস্ট্রেলিয়া। সুন লুসের রান আউট বিপদ বাড়িয়েছে স্বাগতিকদের। প্রতিনিয়ত আস্কিং রেট বেড়েছে। সেই চাপ নিয়ে আসা টিকিয়ে রাখেন লরা উলভার্ট। তার ৪৮ বলে ৬১ রান ম্যাচ জমিয়ে দেয়। তবে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করতে পারেনি কেউই। তাতে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ সাউথ আফ্রিকার। ১৯ রানের জয়ে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসব অস্ট্রেলিয়ার। অষ্টম আসরে ষষ্ঠবার শিরোপা অজিদের দখলে। ম্যাগ ল্যানিংয়ের দল অপরাজেয়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরো বিস্তারিত সংবাদ জানতে।